বাবার মতোই বেস গিটারিস্ট ইমতিয়াজ আলীর ছবিতে এআর রহমানের সুরে গান গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা। একসময় বাদ পড়েছিলেন গানের রিয়ালিটি শো সারেগামাপা থেকে, তবে থেমে থাকেননি। নিজের গাওয়া গানের ত্রুটি রয়েছে, আরো ভালো গাইতে হবে, এই জেদ নিয়ে এগিয়ে চলে আজ সাফল্য এনে দিয়েছে নীলাঞ্জনাকে। তবে সাফল্যের কথায় তিনি বিশ্বাসী নয়, তার মতে সাফল্য থেমে থাকে না, আরো ভালো করে রেওয়াজ করতে হবে, কারণ এখনো অনেক পথ চলা বাকি। খুলে দেবে। গানের জার্নির আগে আমার শুরু হয়েছিল ছোট্ট করে নাচের জার্নি, অনিচ্ছাকৃত। আমার মা নাচ করাতো, আমার স্কুলে নিয়ে যেত, নাচের স্কুলে নাচ করাতো, কিন্তু আমার একদম ভালো লাগতো না। আমার মা রবীন্দ্রসঙ্গীত সিঙ্গার, বাবা বেস গিটার বাজায়। ঘরে সব সময় একটা গান বাজনার পরিবেশ একটা চলছে সব সময়, আমার ওটা শুনে বেশি ভালো লাগতো। তো আমি একদিন আল্লাহর পিছনে দাঁড়িয়ে যথারীতি, একদম বাড়িয়ে বলছি না, আমি ধরে বলেছিলাম মাকে, প্লিজ আমি নাচ শিখতে যাবো না, আমাকে প্লিজ নিয়ে যেও না। মা হচ্ছে না, চল চল, রাস্তা করে নে, একটু পরীক্ষাটা দিয়ে নে, এটা তারপর শেষ। পরীক্ষা দিয়েছিলাম একবার, কিন্তু মাকে বললাম মা আমি গান গাইবো, এটা যেই বললাম মা চুপ হয়ে গেল। যেহেতু মা নিজেও গান গায়, মা খুশি হলো শুনে। তারপর আমাকে মাই হাতে করে আমাকে দিল, সারেগামাপা শেখালো, যেগুলো আমরা শিখে থাকি ছোটবেলায়। তারপরে আমি আমার গুরুজি ডক্টর শুভদীপ নাগের কাছে ভর্তি হই। তো ওখানে আমার ক্লাসিক্যাল ট্রেনিংটা শুরু হয়। ক্লাসিক্যাল ট্রেনিং আমি গানটা গাই, আমার গলাটা তৈরি হচ্ছে। তারপরে 2000 স্কুলিং চলছে, সাথে 2015 সালে জি বাংলা সারেগামাপা শুরু হয়। আর সারেগামাপা আমি 9 মাস ওখানে আমি আমার বেস্ট দিতে দিতে যতটা সম্ভব করে আমি টপ 10-9 অব্দি আমি আমার জায়গা অর্জন করি। আর যখন এলিমিনেট হয়ে যাই তখন বুঝি যে আমার এই গান বাজনার যে মানে আমার যে মানে জায়গাটা, এটাকে আমার আরো ভালো করতে হবে। তারপরে যা হয়, মানে ওই সময়টা কনফিউজিং পিরিয়ড ছিল, গান বাজনা ভার্সেস জব এন্ড পড়াশোনা। তো আমি আমি ইগনু থেকে আমার গ্রাজুয়েশনটা করি, ইংলিশে বিএটা করছি। তো আমার কাছে অনেক হাতে টাইম, ওপেন ইউনিভার্সিটি যেতে হচ্ছে না। বাবা বেস গিটার বাজায়, ছোটবেলা থেকে বেসের আওয়াজ খুব ভালো লাগতো, টানতো। তো আমি বাবাকে বললাম 2017 সালের কথা এটা, যে আমাকে না একটু বেস গিটারটা শেখাবে। তো বাবা শেখালো। আমি জানতাম না কিভাবে বাজাতে, আমি প্রথম ধরছি বেস গিটার, ভারী ইনস্ট্রুমেন্ট, মোটা তার, বুঝিনি এত টাফ। কিন্তু এত ভাল লাগলো, আর এত সময়টাও ছিল, আমি ইউজ করতে শুরু করলাম প্র্যাকটিস করতে করতে। আমি তখন সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও ছাড়তাম বাজনার আর গানের। তো রঞ্জিত দারট স্যার, লেজেন্ডারি ড্রামার আর রহমান স্যারের খুব কাছের বন্ধু ছোটবেলা থেকেই, উনি আমাকে দেখেন সোশ্যাল মিডিয়া দেখেই আমাকে আমার সাথে কথা বলেন উনি। আর 1 বছর পর আমার একটা মানে মেসেজ আসে রহমান স্যারের টিম থেকেই, যে রহমান স্যারের কিছু শো আছে আর রহমান স্যার, তো আপনি কি ইন্টারেস্টেড? মানে এটা 2021 সালে। তো আমি শুনে দেখছি যে ইন্টারেস্টেড, মানে ইন্টারেস্টেড বলে ইন্টারেস্টেড, খুশি, নার্ভাস, সবকিছু এত বেশি ওভারওয়েলড, আমি সবকিছু মিক্সড হচ্ছে আমার ভেতরে। তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই ইয়েস। এবার তার আগে কিছু সপ্তাহে আমি অলরেডি চাকরি দিয়ে আমি অফার অফ কল ব্যাক পেয়েছিলাম। তো আমি রেডি ছিলাম, কোনো ব্যাপার না, চাকরি করবো, কোনো বিষয় না, সিকিউর থাকবো বিষয়টা নিয়ে। তো দেখলাম যে রহমান স্যারের সাথে করতে করতে এমন একটা জায়গা আসলো যে মিউজিকটাই আমার প্রফেশনের একটা মানে এরিয়া তৈরি হলো। তো আমি আরো প্র্যাকটিস করা, আরো আরো বেশি করে শেখা, জানা, প্র্যাকটিস করা, চর্চা করা, এটা স্টার্ট করলাম আমার স্যারের সাথে। সুযোগ প্রত্যেকবার যখন হয়, প্রত্যেকবার এটা শেখার একটা স্টেজ হয়ে যায় ওটা। তো এরকম ভাবেই আমার গান বাজনার জার্নিটা ছোটবেলা থেকে শুরু হয়েছে। মাস্কারা তো অজান্তে হয়ে গেছে, মাস্কারাটা এক্সপ্লোশন একটা ছিল। কারণ আমরা 2024 সালে একটা ইউএসএ ট্যুর করতে গিয়ে ফ্লোরিডা বলে একটা জায়গায় আমরা কিছুক্ষণ থেমেছিলাম হোটেলে। তো আমাকে স্যারের অ্যাসিস্ট্যান্ট কল করে বলে যে একটুখানি স্যার ডাকছে, তোমাকে আসো। তো আমি রুমে যাই, রুমে গিয়ে দেখি রুমগুলোকে দেওয়ালে ম্যাট্রেস দিয়ে সব লাগানো, দিয়ে মানে স্টুডিও সাউন্ড প্রুফ যাতে হয় ওই বিষয়টা করার জন্য। তো দেখছি স্যার একটা মিডি কিবোর্ডে নিয়ে ল্যাপটপে বসে এই গানটা, বিটটা বাজছে। আমি ভাবলাম অন্য কোনো কাজের জন্য অন্য কিছু বিষয়ে কথা বলবে। তবে হিরাল বলে যে মেয়েটা যে রেকর্ড করবে, সেই মেয়েটা আমাকে 4টে লাইন পাঠায় হোয়াটসঅ্যাপে, বলে কিসমিস ইয়ারা লাই মাস্কারা আখিয়া লাগায়। আমি যদি কি বলে, যেটা গান।
আচ্ছা কিসমিসিয়ানা মানে কি, প্রথম কথা আমি তো বুঝিনি। বলছে এটা একটু আবল তাবল, গানটাকে ছন্দ করার জন্য একটু খেলা খেলা একটু গানটা হবে ওই জন্য। তো এটা কি মানে তুমি গাইবে গানটা? তো আচ্ছা। তো রহমান স্যার যখন কাজটা হয়ে গেল উঠলো, পেছনে ঘুরে বলে নীলাঞ্জনা ইউ নিড টু সিং দিস সং। তো আমি বললাম ওকে, আইল ট্রাই, দেখি। তারপর যখন গানটা স্টার্ট করলাম রেকর্ড করা, তার আগে আমাকে রহমান স্যার বলে গেল একটু মনে করে যে আশা ভোসলে যেরকম নখরা, যেরকম আদা, যেরকম অ্যাটিটিউডটা যেরকম ছিল, ওইটাকে মাথায় রেখে জাস্ট তুমি নিজের মতন করে নিজের গলায় গাও। ওটা বলে স্যার চলে গেল। তারপরে আমি গানটা গাইলাম, রেকর্ড করার পরে স্যার আসলেন, ভেতরে এসে স্যার শুনলেন, শুনে স্যার বললো যে ওকে লাভলি, ভালো লাগলো। তো স্যার কথা বলে 4-5টা শব্দ, দেখছে বেশি কথা বলে না, আর বলো এত আস্তে যে 4বার শুনলে বুঝতে পারি ঠিক করে কি বলছে, তো ওনার কথা সীমিত ওটাই। তো আমি তখনও জানতাম না যে গানটা হচ্ছে। আমি তখন জিজ্ঞেস করলাম যে কি, বলে যেটা ইমতিয়াজ আলী মুভি ডিরেকশনে, ইরশাদ কামিলের লিরিক্সে, রহমান স্যারের ডিরেকশনে তুমি একটা গান গাইলেন। সেটা তো আগে বললে ভালো হতো, পরে জানতে পারছি আমি, বাট নানদিলেস খুব ভালো লাগলো শুনে। আমি ভাবলাম যে এটা আমি হয়তো স্ক্র্যাচ গাইলাম বা ডেমো গাইলাম, অন্য কোনো সিঙ্গার হয়তো ওটা গাইবে, সেটা কোনো ব্যাপার না, ভালো ব্যাপার, মানে আমি গাইলাম এটাই খুশির ব্যাপার। তারপর এই বছরেই 2-3 মাস আগেই আমার আবার কল ব্যাক করে যে হিরো, যে তুমি চেন্নাই আসো, আমাদের এটা ডাবিং করতে হবে। সো আমি যাই, আমি গিয়ে কনফিউজড, আমি তো জানতাম না। আমি জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে, কালকে আমার গানটা রিলিজ করছি, তোমারই গলায় বেরোচ্ছে। তো স্যার ঢুকলো, স্যার রুমে ঢুকে এসে আমাকে, স্যার নিজের নিউজ রিপোর্টার যেরকম থাকে ওরকম একটা বিহেভিয়ার করে আমাকে হচ্ছে কেমন লাগছে নতুন ইয়ে করে, আপনারা যেরকম বলছেন। তা আমি তখন বুঝলাম আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি সত্যিকারে হচ্ছে। আমি সিরিয়ালকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমাকে কি এবার লিখে রাখাবো, যে এই দেখো ইমতিয়াজ স্যার মেল লিখেছে না ওয়াচ। আচ্ছা ও আচ্ছা তাহলে গাইছি, গানটা রেকর্ড করলাম, বেস গিটারটাও বাজলাম গানে। তারপর যখন রিলিজ করলো তারপরে দেখলাম যে আচ্ছা তাহলে বেরোলো, আমার গলায় গান বেরোলো। এখনো ভাবতেও কিরম অবাকই লাগে বিষয়টা। এরকম ভাবেই মাস্কারা হয়েছে তৈরি, এক্সপ্লোশন। দেখুন প্রত্যেক বাবা মাই তো এটা একটা মানে ড্রিম থাকে, মানে আনন্দ তো হবেই, কিন্তু এইরকম একটা ব্রেক পাবে আমি এটা ভাবিনি, সিরিয়াসলি বলছি ভাবিনি। কিন্তু এই টোটাল এই গান বাজনার ব্যাপারটাতে আমরা তো খেটেছি, ডেফিনেটলি বাবা মা খাটবে, আমরা সাপোর্ট করেছি। আর প্রত্যেক বাবা মা যখন মানে বাচ্চাদেরকে সাপোর্ট করে তখন নিশ্চয়ই একটা ভালো জায়গায় যায়, আমরা যতটা করেছি। কিন্তু ওর গান বাজনার পিছনে আমি কতগুলো নাম আপনাদের অবশ্যই বলবো, যাদের অবদান না থাকলে পরে এটা হতো না। প্রথমটা হচ্ছে যে আমি ওকে বেস গিটারটা যখন ধরাই, আমার কাছে একটা বই আছে, সেই বইটা এমন একজন মিউজিশিয়ান আছে, সে একজন নাম করা শিল্পীর সঙ্গে বাজাচ্ছে, সেই বইটা 1.5খানা কমপ্লিট করেছে। ও সেই বইটা 1 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলে। তারপরে আমি আমার বিশিষ্ট বন্ধু একটা নাম করা আর্টিস্টের সঙ্গে বাজাতো, মারা গেছে, আনফর্চুনেটলি মারা গেছে, আমার ছোট ভাইয়ের মতো, তারও দিবে, ওর নাম করতেই হবে, কারণ ও না হলে পরে ওর বেস গিটারের এত গ্রুপ গুলো করতে পারতো না। দারুণ বাজাচ্ছে, বাজিয়েছে, ওকে শিখিয়েছে, পুরো ক্রেডিট ওকে দেবে। আর গানের দিক দিয়ে যদি ক্রেডিট দেওয়া হয়, অবশ্যই ওর মা ওকে অনেক হেল্প করেছে, আমার বাড়ির ফ্যামিলি সবাই হেল্প করেছে। আরো 2-একজনের নাম না বললে নয়, আমারই বন্ধু যার কাছে মানে গান শিখতো, ডক্টর শুভদীপ নাগ, ওকে সুন্দরভাবে গাইড করেছে, সেটা ইউটিলাইজ করেছে প্রপারলি, নীলাঞ্জনা ওকে ইউটিলাইজ করেছে। আর দুজন, হ্যাঁ আমি হ্যাঁ আমি শিল্পী, কিন্তু এখন আমি আমার মেয়ের কাছ থেকে শিখি, টু ভেরি অনেস্ট, একদম অনেস্টলি বলছি। আমি যখন থাকে না, ওকে জিজ্ঞেস করি দেখো এটা এরকম বাজিয়েছেন, কি বাজাবো, ও আমাকে বাজিয়ে এগুলো পাঠিয়ে দেয়। প্রত্যেক শিল্পীর একটা ইচ্ছা থাকে, এআর রহমান যিনি একজন সঙ্গীত জগতের আইকন। আইকন মানে আপনার মেয়ে অবশ্যই, মানে আমি ভাবতে পারছি না এরকম একটা, মানে আমি যেখানে থাকি এখান থেকে যে কলটা পেয়েছে, পেয়ে যে ওখানে গেছে, এটা বিয়ন্ড এক্সপেকটেশন। সবারই আশা থেকে একটা ভালো জায়গায় যায়, আমরা ভাবতে পারিনি যে নিজের চেষ্টায় করেছি। 8 থেকে 9 ঘন্টা ডেলি প্র্যাকটিস করা, এই ঘরে বসে প্র্যাকটিস করা, এখানে ভাবা যাচ্ছে না, আমরা পারবো না। স্টিল কালকে রাত্রেও বসেও সারা রাত ধরে বাজিয়ে গেছে, কি আছে ওই জানে, তাহলে কিছু সারপ্রাইজ আছে, সারপ্রাইজ পরে দেয়। সকলের কত ফোন আসছে, প্রচুর প্রচুর ফোন আসছে। তারপরে গানটার পর পরে আমি দেখছি যারা রিল টিল বানাচ্ছে প্রচুর, আমি মানে ইনস্টাগ্রাম খুললে দেখছি প্রচুর রিল বানাচ্ছে। কিছু যারা মানে রিয়েলিটি শোতে ছিল তারা করেছে, তারা করে পাঠিয়েছে, ভালো লাগছে খুব, মানে সত্যি আমি এনজয় করছি, ওর সাকসেসটাকে আমরা এখন এনজয় করছি। আমার নাম সন্দীপন ঘোষ দস্তিদার। আমি কেমন লাগছে?
এখন যে কি বলবো, আমি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কি বলবো। যে ভগবানের কাছে আমি সবসময় মানে চেয়েছিলাম যে ওকে আশীর্বাদ করো, যে আমার মেয়ে যেন একদিন সবার নাম, আমাদের বংশের নাম উজ্জ্বল করতে পারে। আমার মেয়ে সেটা আজকে করেছে। মানে আমি সম্পূর্ণ বলবো না যে করছে, আস্তে আস্তে ধীরে ধীরে ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ছোট থেকে ওকে আমি এইটাই শিখিয়েছিলাম যে তুমি লক্ষ্যটা রাখো, তুমি ঠিক একদিনের লক্ষ্যে তুমি পৌঁছবে। আর আমি এখন আস্তে আস্তে চলা শুরু করেছে। আমি বলবো না যে পুরো সাকসেস পেয়ে গেছে, সেটা আমি কখনো বলবো না। এখনো অনেক বাকি, লাইফে অনেক কিছু করে দেখানোর বাকি। সেটাই আমি এখন চাইছি যে আস্তে আস্তে ও এগোক। আপনার ইচ্ছা ছিল নাচ শিখুক, সেখান থেকে আমার আমার ইচ্ছা ছিল নাচটা, বলতে কি আমি তো আমাদের বাপের বাড়ির ফ্যামিলিটা পুরো গান বাজনার ফ্যামিলি। আর আমার ভাসুর ভাসুর ওই জন্য আমাকে গিফট করেছিলেন একটা হারমোনিয়াম দিয়ে আমার বিয়ের সময়। এইবার আমি তো গান টান করি, এইবার আমি চেয়েছিলাম যে ওকে ছোট থেকে নাচটা শিখিয়ে তাল গানটা ওকে আমি আনি আগে। গান তো আমি করাবোই, এবার তাল গানটা করতে করতে নাচে ভর্তি করলাম। আমাদের এখানে নাচের স্কুল আছে, সুরচন্দন স্কুল। নিয়ে গেলাম, 1 বছর শিখলো, পরীক্ষা দিল। সেকেন্ড ইয়ারে যখন পরীক্ষা দিতে নিয়ে যাব, তখন ও আলনার পেছনে লুকোচ্ছে। বলছে আমি নাচ করব না, আমাকে তুমি গান কেন শেখাচ্ছ না। যেদিনকে বলেছে গান শেখাচ্ছ না কেন, আমি সেদিনকে ও নাচ স্টপ করলাম। করে এই হারমোনিয়ামটা আমি ওপেন করে রেখে দিলাম সব সময়, যে তুই, আমি দেখবো যে তোর সুর আছে কিনা, সুর শুনে তুই গান বাজা। এবার সত্যি সত্যি ওর গান সুর শুনে শুনে আমরা সবাই রাজা গানটা বাজিয়ে, ওই সুরচন্দন নাচের স্কুলে 25শে বৈশাখের দিনকে ও গানটা পুরো বাজিয়ে গাইলো। আর যে তবলচি ছিলেন, সেই তবলচি ওর সাথে বাজালেন ওই প্রথম। তখন দেখে আমি ভাবলাম যে না, এইবার ওকে আমাকে গানে একটা ভালো জায়গায় ওকে দিতে হবে, কারণ আমি শেখালে হবে না। কারণ ওকে আসল ভিতটা তৈরি করবে অন্য কোনো গুরু রেখে। তখনই আমি ওর বাবার এক বন্ধু ডক্টর শুভদীপ নাগ, উনি ভীষণ ভালোভাবে ওকে হ্যান্ডেল করলো। সেই প্রথম থেকে সারেগামা থেকে শুরু করে ভয়েস গ্রুম থেকে শুরু করে সমস্ত কিছু ওকে ট্রেনিং দিল। ট্রেনিং দেওয়ার পরে তারপরে যখন ক্লাস 6-এ পড়ে, আমার ইচ্ছা ছিল যে সারেগামাপা চালু হয়েছে, একটু সারেগামাপায় যাক। সারেগামাপায় যখন মানে অডিশন দিল, চান্স পেলো। কিন্তু চান্স পেলে হবে কি, স্কুল অক্সিলিয়াম ওরা অ্যালাউ করছে না, এতদিন অ্যাবসেন্ট অ্যালাউ করবে না। ওরা বলছে যে তাহলে পরে নাম বাদ দিয়ে দেবো স্কুল থেকে। সেই ভয়ে ভয়ে ওই সারেগামাপার গিয়ে বললাম, ডিরেক্টরকে বললাম যে ওকে ছেড়ে দিন, কারণ ওকে আউট করে দিন যেভাবে হোক, ওকে স্কুলে আনতেই হবে আমাকে। ওরা তখন ছেড়ে দিল। 3খানা 4খানা এপিসোড করেছে, করে ওকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, ক্লাস 6-এ তখন পড়তো। তারপরে আস্তে 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 12 ক্লাস। আর সেই সময় দিচ্ছে সারেগামাপা আবার অডিশনের শুরু হয়েছে। আর 12 ক্লাস পরীক্ষা শেষ হয়েছে, তখন আমি ওকে আবার ধরেছি যে বাবু ওইখানে এসছে চুচুড়াতে, তুমি ওইখানে অডিশন দাও। যাবো না। আমার মেয়ে বলছে, নীলাঞ্জনা বলছে আমি যাবো না। ওর বাবাকে রাজি করালাম, বাবা একটু বোঝালো, বুঝিয়ে তারপরে এবার লাইন তো প্রচুর, মানে অডিশন দেওয়ার লাইন মানে চিন্তা করা যায় না। আমি তো যাইনি, এবার ওর বাবা কি করেছে, আগের দিনকে গেছে চুচুড়া ব্লু ডায়মন্ড ওইখানে। ওর বাবার এক বন্ধু ছিল, সে বন্ধুর মারফতে একজন রিক্সা চালান ভদ্রলোক, তাকে বলে সে সারা রাত ধরে তার লাইনটাও, নীলাঞ্জনার লাইনটা রেখে দিয়েছিল। এইবার পরের দিন সকালবেলা বাবা ওকে নিয়ে গেল, গিয়ে লাইনে তো পুরো মানে যথারীতি এগিয়ে এসছে লাইনটা। অডিশন দিল, 2খানা রাউন্ড এখানে হয়েছে, 2টো রাউন্ডে সিলেকশন পেল। এইবার ফাইনাল রাউন্ড কলকাতায়, সেখানেও নিয়ে গেল ওর বাবা। নিয়ে যাওয়ার পর সেখানে গিয়েও সিলেকশন পেয়ে গেল। এবার সারেগামাপার জার্নি শুরু হলো। হচ্ছে ঠিক আছে, মানে ওর ভালো লাগছে না, ও বলছে মা আমি গানগুলো আজকে ভালো গাইনি। ও নিজেই ভালো লাগলে পরে বলে আবার, মানে তবে একটা গুণ আছে কি, ও যত ভালো গাক যত করুক না কেন, ও নিজেকে কখনো বলবে যে আমি ভালো গেয়েছি। এই গুণটা ওর এখন পর্যন্ত রয়েছে। ঠিক আছে, যতদিন চলছে চলুক না। তারপরে টপ 9 কি 10-এ, মানে ওখানে 3খানা গ্রুপ ছিল, ক্লাসিক্যাল আর তোমার আধুনিক আর ফোক। এই আধুনিকে ও 4 নম্বরে ছিল, 4 নম্বরে আউট হয়ে গেল। ঠিক আছে, ভালো কথা, জার্নি শুরু করি। এই যে এখন এআর রহমানের সঙ্গে কাজ করা, এটা কোনোদিন স্বপ্নে রয়েছিল? এবার ওর বাবাকে ওর বন্ধু বলতো, তুমি এআর রহমানকে যোগ করো, এআর রহমানকে যোগাযোগ করো, এআর রহমানকে যোগাযোগ করো। কি করে করবো, আমাদের তো কোনো জানি না কাউকে। তখন একদিকে সন্ধ্যাবেলায় বসেছিলাম, আর ও এখানেই ছিল বিয়ের পরে, না বিয়ে না 21 সালে, বিয়ের পরে না 21 সালে। 21 সালে হঠাৎ করে দিয়েছে, মা আমাকে দেখো মেসেজ করেছে। ও মেসেজটা খেয়াল করেনি।
কি লিখেছে, তখন রেহান রহমান আমাকে যোগাযোগ করছে আমার সাথে। আর আমি আমি একদম সত্যি কথা ওইখানে বসে বসে আমি হাওয়া করে কাঁদছিলাম। আমি তো ভগবানকে আমি এটাই বলছিলাম যে তুই ঠিক আছে, তুই বাবু তুই বাজাচ্ছিস সব ঠিক আছে, একটা এমন জায়গায় তুই যা, মনে মনে চাইতাম। কিন্তু ভগবান সত্যি আমার, হয়তো আমার প্রার্থনা শুনেছে। আমি বসে বসে কাঁদছিলাম ওই ওই কথাটা শুনে, মেসেজটা পড়ে। তারপরে তো সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলা এহারা মানে ওখান থেকে ফোন এলো, ফোনে কথা বললো, বলার পর তারপর ডিসেম্বরের 6 তারিখ দিল্লিতে শো, আর তারপরে 1 সপ্তাহ পরে দুবাইতে শো। এবার রেহমানের কাছে চলে গেল। আমার যতখানি কেঁদেছি ততখানি আনন্দ পেয়েছি, যে মা হিসেবে যে আমি এইটাই চেয়েছিলাম যে আমার মেয়ে কিছু একটু করুক। তাহলে আমি এইটাই চেয়েছিলাম যে গান বাজনা নিয়ে এগিয়ে চলুক। ভগবান মানে গানের জগতে ভগবান A.R. রহমান। ভগবান মানে গড, গড আমাদের কাছে গড। আর এখন পর্যন্ত যে আমার মেয়েকে যে সাকসেসটাও দিচ্ছেন উনি, মানে এটা আমি একবারে ভগবান আর তারপরে